রোগী ও আর্তের সেবা পরিচর্যাকে ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন যে মহীয়সী নারী, এই সেবাব্রতকে ছড়িয়ে দিয়েছিলেন পৃথিবীর দেশে দেশে, যার প্রচেষ্টায় গড়ে উঠেছিল আধুনিক নার্সিং ব্যবস্থা, তার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বিশ্ব ইতিহাসে যিনি পরিচিত দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে, সেবার প্রতিমা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। তার পিতামাতা জন্মস্থানের নাম অনুসারে কন্যার নাম রেখেছিলেন ফ্লোরেন্স। ইংল্যান্ডের ধনী এবং অভিজাত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পিতা উইলিয়াম নাইটিঙ্গেল। তার মাতা ছিলেন ফ্রান্সিস নাইটিঙ্গেল। তাদের দৃষ্টিভঙ্গি ছিল উদার, তাই শিশু বয়স থেকেই মেয়েকে সঙ্গীত, ছবি আঁকা, ভাষা শিক্ষা দেবার উপযুক্ত ব্যবস্থা করতে পেরেছিলেন পিতামাতা। ছেলেবেলাতেই ফ্লোরেন্স আয়ত্ত করতে পেরেছিল গ্রিক, ল্যাতিন, ইটালিয়ান, ফরাসি এবং জার্মান ভাষা। ফ্লোরেন্সের ছেলেবেলা কেটেছে ইংল্যান্ডের ডার্বিশায়ার অঞ্চলে, তাদের পুরনো বাড়িতে। গ্রাম্য পরিবেশের এই বাড়িতে থাকার সময়েই জীবজন্তুর প্রতি তার গভীর মমত্ব সকলের দৃষ্টি আকর্ষণ করে। কেবল জীবজন্তুই নয়, বাড়ির বা প্রতিবেশীদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে সবার আগে তাদের সেবা করার জন্য এগিয়ে যেতেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্সের যখন 17 বছর বয়স, তখন উচ্চশিক্ষা লাভের জন্য তাকে পাঠানো হয় লন্ডন শহরে। কিন্তু গতানুগতিক শিক্ষার প্রতি কোনো আকর্ষণ ছিল না তার। সেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করবেন বলে তার অভিলাষ ছিল। সেই যুগে সেবা বা নার্সিং বলে সুগঠিত কোনো পেশা ছিল না। সেবার অভাবে হাসপাতালগুলির অবস্থা ছিল খুবই করুণ। সেবার কাজ বলতে যা ছিল তার সব কিছুই করত সমাজের নিচুতলার মানুষেরা। সামাজিক বা পেশাগত কোনো সম্মান তারা পেত না। তাই মেয়ের ইচ্ছার কথা শুনে ফ্লোরেন্সের পিতামাতা খুবই আহত হলেন। অভিজাত ঘরের একটি মেয়ের এমন একটি কাজের প্রতি আকৃষ্ট হয়, একথা ভেবে তারা খুবই বিব্রত হলেন। নানাভাবে মেয়েকে বোঝাবার চেষ্টা করলেন। শেষে মেয়ের মনোভাব পরিবর্তনের জন্য তারা তাকে পাঠিয়ে দিলেন দেশ ভ্রমণে। ফ্লোরেন্সকে পাঠানো হয়েছিল ব্যাকব্রিজ দম্পতির সাথে। তারা প্রথমে গেলেন ইতিহাস প্রসিদ্ধ রোম নগরীতে। স্বাভাবিকভাবেই সেখানে প্রাচীন শিল্পকলা, ভাস্কর্য দেখতে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সকলে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু সেসবে বিন্দুমাত্র আকর্ষণ বোধ করলেন না। তিনি গেলেন রোমান ক্যাথলিক কনভেন্টে সন্ন্যাসিনীদের সেবামূলক কাজ দেখতে। 10 দিন সেখানে থেকে ফ্লোরেন্স তাদের সাংগঠনিক কাজকর্ম দেখলেন এবং সেবার কাজে এখানেই প্রশিক্ষণ নেবেন মনস্থির করলেন। সেই সময়ে নার্সিং শিক্ষা দেবার জন্য একটি স্কুল ছিল জার্মানির এক শহরে। সেটি পরিচালনা করত সন্ন্যাসিনীরাই। ফ্লোরেন্স 3 মাস সেখানে থেকে প্রশিক্ষণ নিলেন। সেই সময়ে তিনি সংকল্প করলেন ইংল্যান্ডে ফিরে গিয়ে এই ধরনের একটি স্কুল খুলবেন। ব্যাকব্রিজ পরিবারের সঙ্গে ইউরোপ ভ্রমণের সময়ে ফ্লোরেন্সের পরিচয় হয় যুবক সিডনি হাবার্টের সঙ্গে। হাবার্ট ছিলেন ইংল্যান্ডের এক আর্লের পুত্র। ফ্লোরেন্সের বয়স তখন 28 বছর। সুগঠিত চেহারার সুদর্শন হাবার্টের ব্যক্তিত্বে মুগ্ধ হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রথম আলাপে হাবার্টও উপলব্ধি করলেন ফ্লোরেন্সের প্রতিভা এবং তার অন্তঃস্থিত আকাঙ্ক্ষা। তিনি সম্মান জানালেন ফ্লোরেন্সের পবিত্র ব্রতকে, উৎসাহিত করলেন আন্তরিকভাবে। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে গড়ে উঠল প্রগাঢ় বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের সূত্র ধরেই মানব কল্যাণে আত্মোৎসর্গের প্রেরণায় অনুপ্রাণিত হলো দুটি জীবন। পরের বছর 1849-এ 29 বছর বয়সে আবার দেশ ভ্রমণে বের হলেন ফ্লোরেন্স। এই যাত্রায় তার সঙ্গে প্যারিসে পরিচয় হলো সেন্ট ভিনসেন্ট সোসাইটির দুজন সন্ন্যাসিনীর। এই সোসাইটির একটি বড় হাসপাতাল ছিল আলেকজান্দ্রিয়ায়। ফ্লোরেন্স সেখানে গিয়ে প্রত্যক্ষ করলেন হাসপাতাল পরিচালনার কাজ। এরপর ইউরোপের নানা দেশ ঘুরে তিনি দেখলেন বিভিন্ন হাসপাতালের সেবামূলক কাজকর্ম এবং সংগঠন। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের পর তিনি পড়ে ফেললেন নার্সিংয়ের সামান্য কয়েকখানি বই, যা পাওয়া যেত। এমনিভাবে যেমন তিনি নিজেকে প্রস্তুত করতে লাগলেন বাইরের দিক থেকে, তেমনি ঠিক মনের দিক থেকেও সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিলেন নিজেকে। সংকল্প করলেন ইংল্যান্ডে ফিরে গিয়ে সেবার আদর্শকেই জীবনে অবলম্বন করবেন তিনি। বিদেশ ভ্রমণে দীর্ঘদিন কাটিয়ে বাড়িতে ফিরে এলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার বাবা এবং মা ভাবলেন এবারে মেয়ে নিশ্চয়ই অভিজাত পরিবারের কোনো যুবককে বিয়ে করে সংসার জীবন করবে। কিন্তু ফ্লোরেন্স বললেন, সংসার বন্ধন আমি চাই না, আমি চাই সেবিকা হতে। বাবা মার সব চেষ্টাই ব্যর্থ হলো, এমনকি তাদের চোখের জলও বিচলিত করতে পারল না ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। তিনি তার সংকল্পে অটল রইলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবা মা মেয়ের ইচ্ছায় সম্মতি দিলেন। সেই সময় ইংল্যান্ডের হার্লে স্ট্রিটে মেয়েদের জন্য একটি হাসপাতাল চালু হয়েছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দিলেন।
কাজে যোগদান করেই ফ্লোরেন্সের প্রথমে যা নজর পড়ল তা হলো হাসপাতালের পরিবেশ। তিনি লক্ষ্য করলেন নোংরা আবর্জনা ভরা স্যাঁতস্যাঁতে অবস্থা চারপাশে। এর মধ্যে রোগীদের স্বাস্থ্য ভালো হওয়া তো দূরের কথা, নতুন করে রোগাক্রান্ত হওয়াই তাদের পক্ষে স্বাভাবিক। তাছাড়া রোগীদের ওষুধ দেওয়া ছাড়া সেখানে আর কোনো স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না। ফ্লোরেন্সের নির্দেশে শীঘ্রই হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা ফিরে এলো। সমস্ত আবর্জনা পরিষ্কার করা হলো, বন্ধ দরজা জানলা খুলে দেওয়া হলো আরও বেশি করে মুক্ত বাতাস চলাচলের জন্য। প্রয়োজনে স্থানে স্থানে নতুন দরজা জানলা লাগানোও হলো। তারপর তিনি নজর দিলেন রোগীদের শুশ্রূষার দিকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিশ্বাস করতেন কেবলমাত্র ওষুধই রোগীকে রোগমুক্ত করার পক্ষে যথেষ্ট নয়, উপযুক্ত সেবা পরিচর্যাই পারে রোগীকে মানসিকভাবে সবল এবং সুস্থ করে তুলতে, আর মানসিক সুস্থতাই শারীরিক সুস্থতাকে ফিরিয়ে এনে রোগীকে নবজীবন দান করে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের চেষ্টায় সেবা পরিচর্যার উপযুক্ত ব্যবস্থা হওয়ার পর ফলও পাওয়া গেল হাতে নাতে। হাসপাতালে রোগীর মৃত্যুর হার কমে গেল। ফ্লোরেন্সের প্রবর্তিত সেবা প্রধান চিকিৎসা ব্যবস্থার সুনাম অল্প দিনেই চারদিকে ছড়িয়ে পড়ল। লন্ডনের বড় বড় হাসপাতাল থেকে ফ্লোরেন্সের ডাক আসতে লাগলো। সব প্রতিষ্ঠানই চাইছিল তার হাতে হাসপাতাল পরিচালনার ভার ছেড়ে দিতে। সেই সময়ে কিংস কলেজ হাসপাতাল ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় হাসপাতাল। ফ্লোরেন্স এই হাসপাতালকেই তার উপযুক্ত কাজের পরিবেশ বলে বিবেচনা করলেন, কেননা এখানেই তিনি পাবেন তার শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবার উপযুক্ত সুযোগ। কিংস কলেজ হাসপাতালের কাজে যোগদানের জন্য তিনি মনস্থির করে ফেললেন। কিন্তু সেই সময়ই ঘটল অপ্রত্যাশিত এক বিপর্যয়। ইংল্যান্ড জড়িয়ে পড়ল এক বিধ্বংসী যুদ্ধে। সময়টা 1854। রাশিয়া যুদ্ধ ঘোষণা করেছে তুরস্কের বিরুদ্ধে। বিপন্ন তুরস্ককে সাহায্য করবার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ইংল্যান্ডের সেনাবাহিনী। ক্রিমিয়ার প্রান্তরে এই ভয়াবহ যুদ্ধ হয়েছিল বলে ইতিহাসে তার নাম ক্রিমিয়ার যুদ্ধ। যুদ্ধ শুরু হবার পর থেকেই যুদ্ধক্ষেত্রের খবরাখবর ছাপা হতে লাগলো খবরের কাগজে। যুদ্ধক্ষেত্র ফেরত এক সংবাদদাতা জানালেন, উপযুক্ত সেবা পরিচর্যার ব্যবস্থার অভাবে যুদ্ধে আহত সৈনিকরা অকালে মারা যাচ্ছে। এই খবর প্রচারিত হবার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হলো প্রতিক্রিয়া। জনসাধারণের মধ্যে দেখা দিল ক্ষোভ এবং উত্তেজনা। চাপ সৃষ্টি হলো উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের ওপরে। সিডনি হাবার্ট তখন প্রতিরক্ষা দপ্তরের সেক্রেটারি। তিনি ফ্লোরেন্সকে অনুরোধ করলেন যুদ্ধে আহত সৈনিকদের উপযুক্ত তত্ত্বাবধানের দায়িত্ব নেবার জন্য। দেশের সেবার কাজে ঝাঁপিয়ে পড়বার এই তো উপযুক্ত সময়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল আর পেছনে ফিরে তাকালেন না। যুদ্ধক্ষেত্রের ভয়, আত্মীয় পরিজনদের বাধা সব কিছু উপেক্ষা করে তিনি সিডনি হাবার্টের অনুরোধে সাড়া দিলেন। সঙ্গে সঙ্গে ফ্লোরেন্সকে পাঠিয়ে দেওয়া হলো তুরস্কের হাসপাতালের পরিচালনার দায়িত্বে। লন্ডনের এক সম্ভ্রান্ত ধনী পরিবারের শিক্ষিতা সুন্দরী মহিলা যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবার কাজে এগিয়ে গেলেন। এই সংবাদ প্রচারিত হবার সঙ্গে সঙ্গেই অভাবিত প্রতিক্রিয়া দেখা গেল চতুর্দিকে। বিস্ময়ে শ্রদ্ধায় অভিভূত দেশের সর্বশ্রেণীর জনগণ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। জড়ো হতে লাগলো তাদের পাঠানো দান আর উপহার। কিন্তু যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা শুশ্রূষার জন্য তখন তার সবচেয়ে বেশি অভাব ছিল নার্সিংয়ের উপযুক্ত সহযোগীর। ফ্লোরেন্স নাইটিঙ্গেল রোমান ক্যাথলিক সিস্টার্স চার্চের সভ্য এবং বিভিন্ন হাসপাতালের নার্স মিলিয়ে মোট 38 জন মহিলার একটি সেবা দল গঠন করলেন। সব ভালো কাজেই থাকে অনিবার্য বাধা, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। শীঘ্রই ফ্লোরেন্সের বিরুদ্ধে উঠল অভিযোগ তিনি সেবিকা নির্বাচনে সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দিয়েছেন। কিছু লোক এই নিয়ে হইচই শুরু করলো। শেষ পর্যন্ত এই অসমীচীন বিতণ্ডা বন্ধ করতে এগিয়ে এলেন স্বয়ং মহারানী ভিক্টোরিয়া। তিনি পূর্ণ সমর্থন জানিয়ে ফ্লোরেন্সের স্বেচ্ছাসেবী দলের উদ্দেশ্যে শুভেচ্ছা পাঠালেন। অমনি সব বিরূপ সমালোচনা বন্ধ হয়ে গেল। যুদ্ধক্ষেত্রে আহতদের সেবা শুশ্রূষার কাজের দায়িত্ব এতকাল পালন করে এসেছে পুরুষরাই। এবারে পরিস্থিতির দাবিতে মেয়েদেরই এগিয়ে আসতে হলো সেবার কাজে। কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছে এক মুহূর্ত সময় নিজের বিশ্রামের জন্য ব্যয় করতেন না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রথমেই তিনি যেতেন হাসপাতালের ব্যবস্থাপনা দেখতে, কিন্তু সেখানকার অব্যবস্থা দেখে বিচলিত হয়ে পড়তেন। প্রয়োজনীয় সব কিছুই সেখানে ছিল না। শোবার উপযুক্ত বিছানা নেই, পরিচ্ছন্ন যথেষ্ট পোশাক নেই, এসব কিছুই নেই রোগীদের জন্য। খাদ্য খাবার যা আছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সবচেয়ে বড় কথা, প্রয়োজনীয় ওষুধেরই রয়েছে অভাব। সামরিক বিভাগের সংগ্রহে এসব কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু নানা বিধিনিষেধের জন্য সেসব কিছুই কাজে লাগাতে পারতেন না ফ্লোরেন্স। ফলে সঙ্গে করে যা নিয়ে এসেছিলেন তাই দিয়েই কাজ শুরু করতে হয়েছে। হাসপাতালে আহত সৈনিকের সংখ্যা বাড়ার বিরাম নেই।
যুদ্ধ চলছে পুরোদমে, তাই হাসপাতাল চত্বরে কেবল আহত মানুষদের ভিড় আর তাদের যন্ত্রণাকাতর আর্তনাদ। এক মুহূর্ত বিলম্ব করলেন না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। অপ্রতুল সঙ্গতি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন আহত মানুষদের সেবার কাজে। তার আবেদনে সাড়া দিল সমস্ত ইংল্যান্ডের মানুষ। তাদের পাঠানো অর্থে গড়ে উঠল সাহায্য ভাণ্ডার। ইতিপূর্বে টাইমস পত্রিকার পক্ষ থেকেও খোলা হয়েছিল একটি তহবিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রথমে হাত লাগালেন হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে, কিন্তু সমস্যা দেখা দিল। সব কিছুই সরকারি কর্মচারীদের তত্ত্বাবধানে, কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র পেতে বাধা নিষেধের বাধা অতিক্রম করা দরকার, যার জন্য ব্যয় হবে দীর্ঘ সময়। ফ্লোরেন্স অত ঝামেলায় গেলেন না। তিনি আবেদন জানালেন টাইমস তহবিলের কাছে, কিন্তু সেখানেও নানা নিয়মের কড়াকড়ি। এদিকে আহত সৈনিকদের জন্য আশু যা প্রয়োজন তা হলো পরিচ্ছন্ন পোশাক। বাধ্য হয়ে ফ্লোরেন্স স্কুটারিতে নিজেই একটি লন্ড্রি খুলে ফেললেন। এদিকে ততদিনে সাহায্য হিসেবে পোশাক, তোয়ালে ইত্যাদি নানা প্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে লাগলো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার সহকর্মীদের নির্দেশ দিলেন আইনের বিধিনিষেধের কথা ভুলে গিয়ে সমস্ত মালের পেটি আসার সঙ্গে সঙ্গেই তা যেন খুলে ফেলা হয়। ফ্লোরেন্সের কর্মোদ্যোগ এবং তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন হলো হাসপাতাল চত্বর। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কাজের ক্ষেত্রটি ছিল নির্মম। সামান্য ত্রুটি বিচ্যুতিও তিনি সহ্য করতে পারতেন না। ফলে যেসব কর্মচারীকে তিনি অন্য হাসপাতালের কাজের অনুপযুক্ত মনে করলেন তাদের সরিয়ে দিলেন অন্যত্র। দায়িত্ব বন্টন করে কিন্তু নিশ্চিন্ত থাকতেন না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রত্যেকে তাদের দায়িত্ব ঠিক পালন করছে কিনা সে বিষয়েও সদা জাগ্রত ছিল তার দৃষ্টি। কেউ কাজে ভুল ত্রুটি করলে কিংবা কোনো কাজের গুরুত্ব বিষয়ে পর্যালোচনা করতে হলে তা তিনি করতেন দিনের শেষে। ভুল ত্রুটি শুধরে সকলে যাতে যথাযথভাবে নিজ নিজ কাজে দক্ষ হয়ে উঠতে পারে সেই বিষয়ে তিনি প্রত্যেককে পরামর্শ দিতেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আত্মত্যাগ, মানুষের প্রতি ভালোবাসা ও কর্মনিষ্ঠা এমন ছিল যে তার পাশে যারা থাকতো কিংবা তার কর্মতৎপরতা দেখত তারা উজ্জীবিত না হয়ে পারত না। দিন রাত্রির ব্যবধান ঘুচে গেল তার কাজে। নতুনভাবে সেজে উঠল হাসপাতাল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিজেকে নিয়োজিত করলেন নিরলস সেবাকর্মে। সারা সময়ই তাকে দেখা যেত কোনো না কোনো রোগীর পাশে শুশ্রূষারত অবস্থায়। কেবল তাই নয়, রোগীদের খাবার তৈরি করার কাজেও তিনি হাত লাগাতেন। রাত গভীর হলে নিদ্রিত রোগীদের প্রতিটি বিছানার পাশে তাকে দেখা যেত একটি প্রদীপ হাতে। মুহূর্তের জন্যও তিনি শুশ্রূষারত রোগীদের অসহায় ভাবতে দিতেন না। সেবার প্রতিমূর্তি ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রদীপ হাতে দেখে শয্যাশায়ী রোগীদের মনে হতো যেন স্বর্গের কোনো দেবী তাদের দুঃখ যন্ত্রণা দূর করবার জন্য নেমে এসেছেন। মূর্তিময়ী করুণা ফ্লোরেন্সের উপস্থিতির প্রভাব এমনই ছিল যে রোগীরা তাদের দুঃখ যন্ত্রণা ভুলে পরম শ্রদ্ধায় তাকে তাকিয়ে দেখত। এক স্বর্গীয় আনন্দে তাদের মন প্রাণ উদ্ভাসিত হয়ে উঠত। যুদ্ধ ক্রমেই তখন ছড়িয়ে পড়তে লাগলো। সেই সঙ্গে আহত সৈনিকদের জন্য নানা স্থানে গড়ে উঠতে লাগলো নতুন নতুন হাসপাতাল। বেড়ে উঠল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দায়িত্ব এবং কর্মব্যস্ততা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেবল আহত মানুষদের দেহের শুশ্রূষাই করতেন তাই নয়, তাদের মনে আনন্দ জাগাবার প্রতিটি ব্যবস্থাও তিনি করতেন। তার আন্তরিক চেষ্টা এবং উদ্যোগে হাসপাতালে লাইব্রেরি গড়ে উঠল। সেখানে নানা বিষয়ের বইয়ের এবং সংবাদপত্রের ব্যবস্থা রাখা হলো। শুরু হলো আমোদ প্রমোদের ব্যবস্থাও। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই হাসপাতালে প্রচলিত ব্যবস্থা পরিবর্তিত হয়ে উঠল তার হাত ধরে। সেবা কার্যে নিবেদিত প্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল অত্যধিক শারীরিক পরিশ্রমে ক্রমেই ভেঙে পড়তে লাগলেন। মাঝে মাঝেই শয্যাশয়ী হতে লাগলেন তিনি। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েও বিশ্রাম ছিল না তার। সমস্ত ব্যবস্থা ঠিক চলছে কিনা নিয়মিত খোঁজখবর নিতেন। শরীর ক্রমশই জীর্ণ হয়ে পড়ছিল তার। উদ্বিগ্ন হয়ে ডাক্তাররা তাকে অবিলম্বে লন্ডনে ফিরে বিশ্রাম নেবার অনুমতি জানালেন। দীর্ঘ 2 বছর চলার পর 1856-তে যুদ্ধের অবসান হয়। যুদ্ধক্লান্ত সৈনিকদের এবার স্বদেশে ফেরার পালা। ফ্লোরেন্সও চললেন তাদের সঙ্গে একই জাহাজে। কৃতজ্ঞ শ্রদ্ধায় আনত ব্রিটিশ সরকার ফ্লোরেন্সের জন্য আলাদা জাহাজ পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সরকারের সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কিছুদিনের মধ্যেই দেশে ফিরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটা নার্সিং স্কুল খোলার ইচ্ছে প্রকাশ করলেন। তার স্বদেশবাসী এগিয়ে এলো স্বতঃস্ফূর্ত সহযোগিতা নিয়ে। কিছুদিনের মধ্যেই 50,000 পাউন্ড সংগ্রহ করে তারা হাত দিলেন। ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হলো আধুনিক নার্সিং শিক্ষার প্রথম শিক্ষালয়। সময়টা 1859। স্কুল পরিচালনার বিধি ব্যবস্থা এমনকি পঠন পাঠন ইত্যাদি যাবতীয় কাজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের তত্ত্বাবধানেই চলতে লাগলো। স্কুল সংলগ্ন সেন্ট টমাস হাসপাতালে শিক্ষার্থিনী সেবিকারা সব রকম সহযোগিতা পেতেন। তার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে এই সময় ফ্লোরেন্স নার্সিংয়ের ওপর বইও লিখলেন। তার সামরিক ক্ষেত্রের চিকিৎসা এবং নার্সিংয়ের বাস্তব অভিজ্ঞতা বিবৃত করে 800 পাতার একটি মূল্যবান বিবরণী ফ্লোরেন্স স্কুল প্রতিষ্ঠার আগের বছরই প্রণয়ন করেন। তার নাম দেন নোটস অন ম্যাটার্স অ্যাফেক্টিং দ্য হেলথ, এফিসিয়েন্সি অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য ব্রিটিশ আর্মি।
সেবিকা হিসেবে ফ্লোরেন্সের সম্মান এবং প্রভাব দেশের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এক নতুন প্রাণ উন্মাদনার সঞ্চার করল। হাসপাতালগুলির পরিচালনা এবং বিধি ব্যবস্থার সংস্কার হতে লাগলো। ক্রমে ইংল্যান্ডের বাইরে ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতালেও তার প্রচারিত বিধি ব্যবস্থা প্রবর্তিত হতে লাগলো। অত্যাধিক পরিশ্রমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শরীর আগেই ভেঙে পড়েছিল। শারীরিক অক্ষমতা, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার উৎসাহ এবং তৎপরতার কখনো অভাব ঘটেনি। তারই অনুপ্রেরণায় দেশ বিদেশে গড়ে উঠেছে নার্সিং আন্দোলন, প্রতিষ্ঠিত হয়েছে নার্সিং স্কুল, অবহেলিত সেবাবৃত্তি হয়ে উঠেছে সম্মানের এবং আদরণীয় পেশা। নতুন যুগের মেয়েরা এই পেশাকেই এখন গ্রহণ করছে ব্রত হিসাবে। অবশেষে 1910 সালের 13ই আগস্ট জীবন প্রদীপের প্রহরিণী শিখা, লেডি অব দ্য ল্যাম্প মহিয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার স্বদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্ব সংসারের সেবার প্রতিমা নামে পরিচিতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।